প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের কোর্স কোড 231901 এর পলিটিক্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ 1971 টু ডেট এই কোর্সের আজকের তৃতীয় লেকচারে আমি ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, তোমাদেরকে স্বাগতম। বৈশ্বিক করোনাকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমন প্রযুক্তিগত ডিজিটাল উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমি আশা করি আমার ক্লাসের শুরুতে এই ক্লাস দ্বারা, এই লেকচার দ্বারা আমাদের শিক্ষার্থীরা যে যেখানেই থাকুক পুরা দেশের, বাংলাদেশের তথা পৃথিবীর সর্ববৃহৎ যে বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা তারা উপকৃত হবেন এবং তারা তাদের সময় মতো এই লেকচারগুলো কালেক্ট করবেন, শুনবেন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন এবং তাদের নলেজকে এনরিচ করবেন। তা আমি আজকের লেকচারে আজকের লেকচার টাইটেল হচ্ছে দ্য কনস্টিটিউশন, অর্থাৎ কনস্টিটিউশন এই তোমাদের এই কোর্সের যে বি সেকশন অথবা দ্বিতীয় যে কন্টেন্ট, এই কন্টেন্টটা আমরা দুইটার ভাগে বিভক্ত করেছি। এর মধ্যে প্রথম অংশটা আমরা মেকিং দ্য বাংলাদেশ কনস্টিটিউশন, ক্যারেক্টারিস্টিক্স অফ বাংলাদেশ কনস্টিটিউশন, প্রিন্সিপালস অফ দ্য স্টেট পলিসি, এই তিনটা কন্টেন্ট নিয়ে, কনসেপ্ট নিয়ে আমরা দ্বিতীয় লেকচারে আলোচনা করেছি। আজকের লেকচারে আমরা আলোচনা করব ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অফ বাংলাদেশ, অর্থাৎ আজকের ক্লাসে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের কনস্টিটিউশনের যে মৌলিক অধিকার সমূহ এবং বাংলাদেশের সংবিধানের পরিবর্তন, অ্যামেন্ডমেন্ট, পরিবর্তন বা সংশোধন পদ্ধতি এবং বাংলাদেশের এই পর্যন্ত যে সংশোধনীগুলো হয়েছে এর উপর স্ক্রিপ্ট একটা সাধারণ আলোচনা। তাহলে আজকের ক্লাসে আমাদের মূল আলোচনা তো কনস্টিটিউশনের উপর, আর এটার দুইটা দিক আমরা আলোচনা করব, ফান্ডামেন্টাল রাইটস এবং পার্লামেন্টের সংশোধনী সমূহ। আজকের ক্লাসে আমরা দিলারা চৌধুরী ম্যাডামের কনস্টিটিউশন ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, বাংলাদেশের কনস্টিটিউশন, আমার আর প্রফেসর জামাল খানের মেকিং এ কমন কজ, পাবলিক ম্যানেজমেন্ট এন্ড বাংলাদেশ বইটা, কামাল হোসেনের তোমরা ইতিমধ্যে জেনেছ এবং জানো বাংলাদেশের কনস্টিটিউশন যে তৈরি বা কনস্টিটিউশন যে কমিটি, এই কমিটির আহ্বায়ক যে ডক্টর কামাল হোসেন, এই কামাল হোসেনের বাংলাদেশ কোস্ট ফর ফ্রিডম অ্যান্ড জাস্টিস এই বইটা, ডক্টর আব্দুল হালিমের কনস্টিটিউশনাল ল পলিটিক্স বাংলাদেশ এই বইটা আমাদের কাজে লাগছে। তারপরে আমাদের আর এখানে মদুদ আহমেদের বাংলাদেশ দ্য এরা অফ শেখ মুজিবুর রহমান, এখানেও কনস্টিটিউশন নিয়ে কিছু আলোচনা আছে। আমরা এই বিষয়গুলো আজকে এই ইংরেজি বইগুলো থেকে আমরা এগুলো দেখতে পেরেছি। আর বাংলা বই থেকে আমরা সংবিধান বরাবরই, যেহেতু মৌলিক অধিকার, সংবিধানের থেকে আলোচনা, আমরা সংবিধান 72-এর সংবিধানও আছে এবং পঞ্চদশ সংশোধনী পর্যন্ত যে সংবিধান ওটাও আমাদের কাছে আছে। তারপরে বাংলাদেশের আর হারুন স্যারের যে বাংলাদেশের রাজনীতি, সরকারের শাসনতান্ত্রিক উন্নয়ন, এই বই থেকে আমরা আজকের লেকচার আলোচনা করেছি। আব্দুল হালিমের বাংলা যে বইটা, তারপরে আমাদের দেলোয়ার স্যারের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এবং মোজাম্মেল স্যার এবং আব্দুল ভুঁইয়া স্যারের যে বইটা, ওটা থেকে আমরা আলোচনা করেছি। আরেকটা আলোচনা করেছি আমরা মাহমুদুল ইসলামের দ্য কনস্টিটিউশনাল ল অফ বাংলাদেশ, ওই বই থেকে। তাহলে তোমরা যে বইগুলো তোমরা এখানে দেখেছো, ওই বইগুলো থেকে সব বইয়ের দরকার নেই, কনস্টিটিউশন এবং আরো হারুন স্যারের বই এবং আব্দুল হালিমের বই, ওদুদ ভুঁইয়া স্যারের বই, এই 2-3টা বই যদি
তোমরা সংগ্রহ করো, তাহলে তোমরা এই লেকচার সম্পর্কে অনেক জানতে পারবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, যেটা জানার বিষয়, এখানে ইংরেজি বই একগুলা, বাংলা বই একগুলা। আমরা এই যে ছবির মাধ্যমে তোমাদেরকে এটা দেখাইছি, এই যে পাকিস্তান ফেলোর ইন ন্যাশনাল ইন্টিগ্রেশন, রনক জাহানের, আমাদের বাঙালির রাষ্ট্রচিন্ত স্বাধীন বাংলাদেশ অভ্যুদয় হারুন স্যারের, এই যে বাংলাদেশের মূল সংবিধান, কামাল হোসেনের বাংলাদেশ কোর্স ফর জাস্টিস, হারুন স্যারের শাসনতান্ত্রিক উন্নয়ন, বাংলাদেশের রাজনীতি শাসন, কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, এটা হচ্ছে দিলারা চৌধুরীর, বাংলাদেশ পলিটিক্স প্রবলেমস এন্ড ইস্যুজ এটা আছে, বাঙালির রাষ্ট্রভাবনা বঙ্গবন্ধু, এটা হারুন স্যার, দেলোয়ার স্যারের বই, রোল অফ অপোজিশন, এটা হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগরের আল মাসুদ হাসানুজ্জামান স্যারের, তারপরে বাংলাদেশ আওয়ামী লীগ কাউন্সিল, এটা এখানেও কিছু জিনিস প্রাসঙ্গিক আছে, এই জন্য আমরা এই বিষয়গুলো দেখব। আচ্ছা, এখন ইন্ট্রোডিউস টু ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটসটা কি? অর্থাৎ মৌলিক অধিকার হচ্ছে ওই সকল অধিকার যে অধিকারের কোনো রাষ্ট্রের সংবিধানে লিপিবদ্ধ থাকে এবং রাষ্ট্র এই অধিকারগুলোকে সংরক্ষণ করে। অর্থাৎ মৌলিক অধিকার, মানবাধিকার থেকে মৌলিক অধিকারের সৃষ্টি, অর্থাৎ মানুষের জীবনকে উন্নত, যেহেতু রাষ্ট্রের সৃষ্টি হয়েছে মানুষের কল্যাণের জন্য এবং মানুষের অধিকারকে ক্রিয়েট করার জন্য এবং এটাকে এক্সিকিউট করার জন্য, সংরক্ষণ করার জন্য, এটা হচ্ছে রাষ্ট্র সৃষ্টির অন্যতম একটা লক্ষ্য। তো ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে ওই রাইটস যে রাইটস রাষ্ট্র কর্তৃক বা সংবিধান কর্তৃক স্বীকৃত এবং যেটা অলঙ্ঘনীয়। যেমন বাংলাদেশের সংবিধানের ৩য় ভাগের ২৬ থেকে ৪৬ পর্যন্ত এই অনুচ্ছেদগুলো, 18টি অনুচ্ছেদ বাংলাদেশের মৌলিক অধিকার সম্বলিত। আর হচ্ছে, তাহলে আমরা যেটা দেখলাম, কনস্টিটিউশন কর্তৃক স্বীকৃত মানুষের যে অধিকার সমূহ, এগুলো হচ্ছে আমাদের মৌলিক অধিকার। অর্থাৎ রাষ্ট্র এবং সংবিধান এই হচ্ছে মৌলিক অধিকারের, আমাদেরকে মৌলিক অধিকারের গ্যারান্টি দিয়ে থাকে। আচ্ছা, ইন্ট্রোডিউস টু হিউম্যান রাইটস। এখন মানবাধিকার, এখন মানবাধিকার হচ্ছে অনেক বড় জিনিস। একজন মানুষ জন্মগতভাবে স্বাধীন, সে রুশো বলছিলেন ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইনসেন। এই যে মানবাধিকার, যে অধিকার সমূহ জাতিসংঘ কর্তৃক মানুষ হিসেবে যে অধিকারগুলো ভোগ করে, জন্মগতভাবে যে অধিকারগুলো ভোগ করে, অর্থাৎ প্রকৃতিগতভাবে আলো বাতাস চন্দ্র সূর্য, তাছাড়া মানুষের জীবন জীবিকা, মানুষ হিসেবে তার সুযোগ সুবিধা যেগুলো, এগুলো হচ্ছে মানবাধিকার। এই লক্ষ্যে 1948 সালের 10ই ডিসেম্বর জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের গ্যারান্টি দেয়া হয়েছে। এখন এই যে মানবাধিকার, এই মানবাধিকার এর মূলত মানুষের জন্মগত অধিকার, এবং এই মানবাধিকারের থেকেই কিছু মৌলিক অধিকারের সৃষ্টি। এবং মানবাধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে আবার কিছু, যদিও মূলগত দিক থেকে এক, সকল মৌলিক অধিকারে মানবাধিকার অন্তর্ভুক্ত, তারপরেও আরো কিছু স্পষ্ট ধারণা আছে। যেমন মানে মৌলিক অধিকারের সৃষ্টি হচ্ছে যে কোনো রাষ্ট্রের সংবিধান থেকে, রাষ্ট্র কর্তৃক এগুলোর গ্যারান্টি দিয়ে থাকে। আর মানবাধিকার যেটা, এটার গ্যারান্টি দিয়ে থাকে তোমার জাতিসংঘের, যেমন জাতিসংঘের মানবাধিকার যে হিউম্যান রাইটস ডিক্লারেশন, এটা 1948 সালে 25টা মানবাধিকার এর ঘোষণা দিয়েছেন। এখন এই মানবাধিকার এবং মৌলিক অধিকার যে বিষয়গুলো আমরা দেখতে পাই, রাষ্ট্রের সংবিধান মৌলিক অধিকার সৃষ্টি করে এবং মানবাধিকার সৃষ্টি করে জাতিসংঘ কর্তৃক ঘোষণা। তারপর হচ্ছে রাষ্ট্রের সংবিধান আর মানবাধিকারের ক্ষেত্র হচ্ছে অনেক বৃহৎ, আর মৌলিক অধিকারের ক্ষেত্র হয়েছে ছোট। আর মানবাধিকারের উৎস রাষ্ট্রের সংবিধান, আর মৌলিক অধিকারের উৎস হলো মানবাধিকারের উৎস হচ্ছে জাতিসংঘ। মানবাধিকার হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের জন্য মানে একটি রাষ্ট্রের স্বীকৃত মৌলিক অধিকারের
মৌলিক অধিকারের অন্য রাষ্ট্রের অপেক্ষা ভিন্নতর হতে পারে। অর্থাৎ মৌলিক অধিকার এক এক দেশে এক এক রকম হতে পারে। যেমন আমাদের দেশ, ওই দেশের আবহাওয়া, ওই দেশের কালচার, জীবন যাত্রা, এই সব মিলে ওই দেশের মৌলিক অধিকার। কিন্তু জাতিসংঘ প্রতিটি রাষ্ট্রে একই ধরনের মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। মৌলিক অধিকার রাষ্ট্রীয় অধিকার, কিন্তু মানবাধিকার হচ্ছে আন্তর্জাতিক অধিকার। মাথা রাখতে হবে, মৌলিক অধিকার আমাদের একটা রাষ্ট্রীয় অধিকার এবং মানবাধিকার হচ্ছে আমাদের আন্তর্জাতিক অধিকার। মৌলিক অধিকার বিকাশ লাভ করে রাষ্ট্রীয় চেতনাবোধ থেকে, কিন্তু মানবাধিকার বিকাশ লাভ করে আন্তর্জাতিক চেতনাবোধ থেকে। মৌলিক অধিকার অনেকটা সমাজে কার্যকর করা যায়, কিন্তু মানবাধিকার কার্যকর করার ক্ষেত্র অতটা সহজ নয়। কারণ মৌলিক অধিকার যেহেতু আইন দ্বারা বলবদ্ধ। মানবাধিকার অপেক্ষা মৌলিক অধিকার অনেকটা সুস্পষ্ট ও সুনির্দিষ্ট। অর্থাৎ যেহেতু এটা আইন দ্বারা আছে, এই জন্য এটা ডিফাইন করা আছে, স্পেসিফিক করা আছে কোন অধিকারগুলো মৌলিক অধিকার। তারপর ব্যক্তি নিজ রাষ্ট্রের নিরাপত্তা বোধ না করলে মানবাধিকার বলে অন্য রাষ্ট্রে আশ্রয় গ্রহণ করতে পারে, কিন্তু মৌলিক অধিকার ব্যক্তিকে সেই সুযোগ প্রদান করে না। তাহলে আমরা যে জিনিসটা দেখলাম, মৌলিক অধিকার এবং মানবাধিকারের মধ্যে মৌলিক অধিকারের ব্যক্তি হচ্ছে অনেক ছোট, আর মানবাধিকার হচ্ছে ব্যাপক। মৌলিক অধিকার একটা রাষ্ট্রীয় সংবিধানের কর্তৃক এটা উৎস, এবং মানবাধিকারের উৎস হচ্ছে জাতিসংঘ বা আন্তর্জাতিক ডিক্লারেশন গুলা বা আন্তর্জাতিক একটা অধিকার। আর মৌলিক অধিকার খুব সুস্পষ্ট, এবং মানবাধিকার অনেক বৃহৎ, যেহেতু এটা এক এক দেশে, এক এক পরিবারে, এক এক অঞ্চলে এক এক রকম হতে পারে। বা এজন্য মানবাধিকার ব্যক্তি টু ব্যক্তি, রাষ্ট্র টু রাষ্ট্র, সমাজ টু সমাজ ভিন্নতর হতে পারে, প্রকৃতির উপর অনেকটুকু নির্ভর করতে পারে। আচ্ছা, বাংলাদেশ কনস্টিটিউশন এন্ড পার্লামেন্টাল লাইফ। বাংলাদেশ কনস্টিটিউশনের 26 নম্বর অনুচ্ছেদ থেকে, আবার কোথাও লেখা আছে 27 নম্বর থেকে 46, এটা মনে হয় হারুন স্যারের বই থেকে আমি এটা নিয়েছিলাম। 18 থেকে বাংলাদেশ কনস্টিটিউশনের 18টি মৌলিক অধিকার রয়েছে, আর্টিকেল 27 থেকে 46 পর্যন্ত। অর্থাৎ এই আর্টিকেল এই আবার 18টা অধিকারের মধ্যে 6টা অধিকার আছে যেটা বাংলাদেশের নাগরিক এবং বিদেশিদের জন্য, অর্থাৎ 6 আর্টিকেলস ফর সিটিজেন অ্যান্ড ফরেনার। আর্টিকেল নম্বর 32 থেকে 32, 33, 35, 41 এবং 46 এই কনস্টিটিউশন আছে। এই যে 6টা অধিকার, মৌলিক অধিকার, এগুলা বাংলাদেশের নাগরিক, ফরেনার এবং দেশি বিদেশি সবাই একই ধরনের অধিকার ভোগ করে। আর যে বাকি যে অধিকারগুলো, অর্থাৎ অনলি ফর বাংলাদেশি সিটিজেন, বাকি যে অধিকারগুলো, এই অধিকারগুলো মূলত বাংলাদেশের নাগরিকেরাই এগুলা পালন করে থাকে। এখন দেখা যাক বাংলাদেশের মৌলিক অধিকার গুলো। আমি আরেকটা জিনিস জেনে রাখা ভালো, জাতিসংঘের যে অধিকার, মৌলিক অধিকারগুলো, মানবাধিকারগুলো স্বীকৃতি, এই অধিকারগুলো আবার মূলত দুই রকম। একটা হচ্ছে সিভিক, আর একটা হচ্ছে পলিটিক্যাল। সিভিক অধিকারগুলো হচ্ছে 6টা, আর বাকি যে অধিকারগুলো এটা হচ্ছে পলিটিক্যাল অধিকার, রাজনৈতিক ব্যক্তির রাজনৈতিক অধিকার। আচ্ছা, তো এখন বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার সমূহ, বাংলাদেশ যেটা আমরা আর্টিকেলের ধারাগুলো বলছি, এখন আমরা একটু বিশ্লেষণে যাই। আইনের দৃষ্টিতে সমতা, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, আইনের আশ্রয় লাভের অধিকার, আইনের আশ্রয় লাভ বাংলাদেশের প্রত্যেক নাগরিককে এবং সাময়িকভাবে বাংলাদেশের অভ্যন্তরগত অপরাপর ব্যক্তিদের অবিচ্ছেদ্য অধিকার। বিশেষত আইন অনুযায়ী ব্যতীত এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না যাতে কোনো ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম বা সম্পত্তি হানি ঘটে। জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, জীবন ও ব্যক্তি স্বাধীনতা আইন অনুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তির চলাফেরা, ব্যক্তির স্বাধীনতা হতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না। তারপর হচ্ছে স্বাধীন চলাফেরার অধিকার, জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত স্থানে বসবাস ও বসতি স্থাপন এবং বাংলাদেশের ত্যাগ ও বাংলাদেশের শূন্য প্রবেশ করার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে।
তারপরে হচ্ছে সমাবেশ স্বাধীনতা, শৃঙ্খলা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা সমবেত হবার বা জনসভা ও শোভাযাত্রার যোগদান করার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে। সংগঠনের অধিকার, জনশৃঙ্খলা নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বা বাধা নিষেধ সাপেক্ষে সমিতি সংঘ গঠন করার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে। চিন্তা বিবেক বাক স্বাধীনতা, প্রত্যেক নাগরিকের চিন্তা বিবেক স্বাধীনতা নিশ্চিত থাকবে। এছাড়া আইনের দ্বারা আরোপিত জাতিসংঘের বাধা নিষেধ উপেক্ষা বা প্রত্যেক নাগরিক স্বাধীনতা নাগরিকের বাক ও ভাব স্বাধীনতার এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত থাকবে। পেশাবৃত্তির স্বাধীনতা, আইনের দ্বারা আরোপিত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের যে কোনো আইনসঙ্গত পেশা বা বৃত্তি গ্রহণ এবং যে কোনো আইনগত কারবার ব্যবসা পরিচালনার অধিকার থাকবে। অর্থাৎ বাংলাদেশের নাগরিকের এইগুলো কিন্তু সংবিধানে উল্লেখিত এবং সংবিধান থেকে নেওয়া হয়েছে, এবং ব্যাখ্যাটাও আমরা হারুন স্যারের এই বই থেকে নিয়েছি। এটা এই যে 283 থেকে 82 থেকে 83তে আছে। সরকারি নিয়োগ লাভের যে সুযোগ সমতা, প্রজাতন্ত্রের কর্মী নিয়োগ বা পদলাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগ সমতা থাকবে। কেবল গোষ্ঠী বর্ণ নারী পুরুষ ভেদে জন্মস্থানের কারণে কোনো নাগরিককে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের অযোগ্য হবে না, কিংবা সেক্ষেত্রে তার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাবে না। নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিকার লাভ করতে পারে সেই উদ্দেশ্যে তাদের অনুকূলে রাষ্ট্র বিশেষ বিধান প্রণয়ন করতে পারে। সম্পত্তির অধিকার, আইনের দ্বারা আরোপিত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের সম্পত্তির অর্জন, ধারণ, হস্তক্ষেপ, অন্যান্য বিলি ব্যবস্থা করার অধিকার বাধ্যতামূলক গ্রহণ এবং বাধ্যতামূলক করা হয়েছে। বাধ্যতামূলক গ্রহণ রাষ্ট্র ব্যবস্থা বা দখল করা যাবে না। গৃহ ও যোগাযোগের রক্ষণ, রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা ও জনস্বাস্থ্যে নাগরিকের প্রবেশ, তল্লাশি, আটক, স্বীয় গৃহে নিরাপত্তা লাভের এবং চিঠিপত্র যোগাযোগের অন্যান্য উপায়ে গোপনীয়তা রক্ষার অধিকার থাকবে। ধর্মীয় স্বাধীনতা, আইন শৃঙ্খলা নৈতিকতা সাপেক্ষে প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন পালন বা প্রচারের এবং নিজস্ব নাগরিক যে কোনো ধর্মের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপন, রক্ষণ ও ব্যবহারের অধিকার থাকবে। তারপর ধর্ম প্রভৃতির কারণে বৈষম্য প্রদর্শন না করা, কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদে জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি বৈষম্য প্রদর্শন করা যাবে না। নারী পুরুষ বা অন্য অনগ্রসর অংশের জন্য বিশেষ বিধান, নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য রাষ্ট্র ও জনজীবনের সর্বস্তরে নারী পুরুষদের সমান অধিকার লাভের সুযোগ থাকবে। নারী শিশু বা অনগ্রসর অংশের জন্য বিশেষ বিধান, নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকের যে কোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য রাষ্ট্র বিশেষ বিধান প্রণয়ন করতে পারবে। জবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধকরণ, সকল প্রকার জবরদস্তি শ্রম নিষিদ্ধ এবং এই বিধান কোনোভাবে লঙ্ঘিত করা হলে আইনগত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ, গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে যথাসম্ভব শীঘ্র গ্রেপ্তারের কারণ জ্ঞাপন না করে পহরায় আটক রাখা যাবে না। অর্থাৎ আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি এই বিষয়গুলো হচ্ছে বাংলাদেশের সংবিধানে নাগরিকের ব্যক্তিগত সুরক্ষা বা তার জীবন ধারণের বা জীবনকে আরো উন্নত, তার জীবনকে আরো সমৃদ্ধ, তার জীবনকে স্বাধীনভাবে চলার জন্য এই অধিকার সমূহ বাংলাদেশের সংবিধানে রয়েছে। নিঃসন্দেহে বাংলাদেশের সংবিধানে
যেই মৌলিক অধিকার সমূহ আছে, এই মৌলিক অধিকার সমূহ বাংলাদেশের সংবিধানকে একটা উত্তম সংবিধান বা নাগরিকের রাষ্ট্রের সাথে নাগরিকের যে সম্পর্ক, সরকারের সাথে নাগরিকের যে এই সম্পর্ক, হ্যাঁ, এই মৌলিক অধিকারগুলো ডিফাইন করে দেয় এবং বাংলাদেশকে সংবিধানে এই মৌলিক অধিকার সমূহ নিশ্চিত করার জন্য একটা কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করেছে। আচ্ছা, ইম্পর্টেন্স অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস ইজ দ্য সেফগার্ড অফ দ্য ইন্ডিভিজুয়াল লিবার্টি, অর্থাৎ ব্যক্তি স্বাধীনতা। যে যদি ফান্ডামেন্টাল রাইটস না থাকে তাহলে সমাজের যে উঁচু শ্রেণী বা সমাজের যে এলিট শ্রেণী, এরা নিচু শ্রেণী বা লোয়ার ক্লাসকে আপার ক্লাস সবসময় ডিপ্রাইভ করবে এবং সমাজের যে মাস জনতা, এরা তাদের অধিকারের গ্যারান্টির মাইট ইজ রাইটের কাছে শক্তি যার, মাইট ইজ রাইট, জোর যার মুলুক তার হয়ে যাবে। এই জন্য আধুনিক যে রাষ্ট্র, এই রাষ্ট্র ব্যবস্থায় ফান্ডামেন্টাল রাইটসকে রক্ষা কবচ হিসেবে প্রত্যেকটা দেশেই স্থান পেয়েছে। এটা ফ্রান্স ডিক্লারেশন থেকে শুরু করে আমেরিকার কনস্টিটিউশনে নাগরিকের যে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, এই মৌলিক অধিকার থেকে শুরু করে বাংলাদেশ সহ পৃথিবীর আমেরিকা, ফ্রান্স ডিক্লারেশন এবং আমেরিকার যে সংবিধান, ওইখান থেকে মূলত সংবিধানে তাদেরকে অনুসরণ করে অন্যান্য রাষ্ট্রের সংবিধানে মৌলিক অধিকার নাগরিকের রক্ষা কবচ হিসেবে, নাগরিকের অধিকারের রক্ষা কবচ হিসাবে নাগরিকের ব্যক্তি স্বাধীনতা, নাগরিকের চাওয়া পাওয়া, তার শ্রম, তার প্রাপ্তি, তার ধর্ম, চিন্তা, চেতনা, বাক স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, এই এই অধিকারগুলো নিশ্চিত করার লক্ষ্যে বা পৃথিবীর প্রায় প্রতিটা গণতান্ত্রিক রাষ্ট্রেই মানবিকের এই মৌলিক অধিকার নিশ্চিত করেছে। এবং ইট কন্ট্রোলস দ্য গভর্নমেন্ট অ্যাক্সেস রুল, অর্থাৎ নাগরিকের যদি দেশের যদি কন্ট্রোল না থাকে, অর্থাৎ নাগরিকেরা যদি তোমার যদি মৌলিক অধিকার সংবিধানে লিপিবদ্ধ না থাকে, তাহলে এটা এক্সিকিউটিভ অর্থাৎ সরকার এবং আইন বিভাগ যেন তেন ভাবে যে আইন তৈরি করবে এবং এটা প্রয়োগ হবে, তাহলে নাগরিকের ব্যক্তি স্বাধীনতা, নাগরিকের অর্থনৈতিক মুক্তি, নাগরিকের সুবিচার পাওয়ার পথ বন্ধ হয়ে যাবে। এই জন্য ফান্ডামেন্টাল যে রাইটস গুলো কনস্টিটিউশনে আছে, এটার মাধ্যমে মূলত সরকারকে, এক্সিকিউটিভকে অ্যাক্সেস পাওয়ার, কন্ট্রোলস, নিয়ন্ত্রণ করে অ্যাক্সেস পাওয়ার রুলস, অর্থাৎ সরকারের যে সীমাবদ্ধ করে দেওয়া নাগরিকের এই অধিকারের ক্ষেত্রে রাষ্ট্র বা সরকার বা আইন বিভাগ কোনো হস্তক্ষেপ করতে পারবে না। এই জন্য সংবিধানে মৌলিক অধিকার একান্ত আবশ্যক। আর্টিকেল 26-এ লেখাও আছে বাংলাদেশের এই নাগরিকের এই অধিকারগুলো লিপিবদ্ধ, মানে কোনো অবস্থায় বাজেয়াপ্ত বা স্থগিত করা যাবে না, কিন্তু জরুরি অবস্থায় মাধ্যমে বা জুডিশিয়াল রিভিউ অনেকগুলো ব্যাপার আছে, যেগুলো কয়েকটা আর্টিকেল আছে যেটা নাগরিকে এগুলা জরুরি অবস্থা ওগুলা স্থগিত করা হয়। অর্থাৎ নাগরিকের যে ব্যক্তি স্বাধীনতা বা নাগরিকের যে চলাফেরার অধিকার, নাগরিকের যে মুক্তি, নাগরিকের যে তার মেধা, শ্রম, তারপরে তার যে যোগ্যতা, এটার অনুযায়ী সে যখন কাজ করবে তখন যেন তাকে ওই কাজে কেউ বাধা না দেয়। এই জন্যই মূলত মৌলিক অধিকার রাষ্ট্রের স্থান পেয়েছে। এবং আরো বলা বাহুল্য, এই যে বাংলাদেশের সংবিধানে যে মৌলিক অধিকার অর্থাৎ লিপিবদ্ধ আছে, এই লিপিবদ্ধ আবার এগুলোকে আরো শক্তিশালী করার জন্য আপনার যেই এগুলো যেন কোনো অবস্থায় ব্রেক না হয়, জন্য সংবিধানের 46 এবং 102 ধারা মতে যদি কারো কোনো ব্যক্তির, কোনো নাগরিকের তার মনে করে তার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, তাহলে সে ওই বিষয় নিয়ে আইনের বিচারের দ্বারস্থ হতে পারে, সে বিচার চাইতে পারে দেশের সর্বোচ্চ কোর্টে। তাহলে এই হচ্ছে বাংলাদেশের মৌলিক অধিকার, মূলত সংবিধানের মৌলিক অধিকার সমূহ। আচ্ছা, এখন বাংলাদেশের সংবিধানের প্রসিডিউর ফর দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য বাংলাদেশ কনস্টিটিউশন। বাংলাদেশ সংবিধানের 42 নম্বর অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধানের পরিবর্তনের নিয়মাবলী, সংশোধনের নিয়মাবলী বলা হয়েছে। এখন বাংলাদেশের সংবিধান মূলত পরিবর্তনের প্রধান দুটি বিষয়ের একটি হচ্ছে
এই যে আইনটা সংবিধানে আনা হবে, এটা ডেফিনেটলি এটা কততম সংবিধান, কোন সংবিধান, শিরোনামটা হ্যাঁ লিপিবদ্ধ থাকতে হবে। এবং এটা যেভাবে সংবিধানে বলা হয়েছে, দ্য এনি provision thereof may be amended by way of additional alternative substantive or real by act of parliament. আচ্ছা, provided that no bill of such parliament shall be allowed to proceed unless the long title thereof thereof explicitly uh, states that it will amend provision of the, অর্থাৎ এটা সংবিধানের কত ধরনের, এটা শিরোনাম ডিফাইন করতে হবে, অর্থাৎ এটা সংবিধান নাম্বার থাকবে, নো সাচ বিল শ্যাল বি প্রসিড টু দ্য প্রেসিডেন্ট assent unless it is passed by the boards of not less than 2/3 of the total number of member of parliament when a bill. আচ্ছা, তাহলে দুইটা মূল জিনিস হচ্ছে বাংলাদেশের যে কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনের পরিবর্তন করতে 2/3 মেজরিটি দরকার। এখন আবার রাষ্ট্রপতি যদি মনে করে সংবিধানের রেফারেন্ডাম দরকার, এই রেফারেন্ডাম আন্ডার দিস আর্টিকেল শ্যাল বি কন্ডাক্টেড by the election commission within such period and in such number as may be proceed by law amongst the person entitled on the electoral rule prepared for the purpose of the election to parliament. আচ্ছা, অর্থাৎ এটা অবশ্য 15তম সংশোধনীতে এটা উঠে গেছে। এখন বাংলাদেশের সংশোধনের পদ্ধতি, যে সংবিধানের, এটা আমরা সংবিধান থেকে সরাসরি নিয়েছি, 142 ধারাতে যেটা বলা হয়েছে, বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে হলে যে বিল যে খসড়া আকারে আনা হবে, এটার শিরোনামটা ঠিক করে মানে ডিফাইন করে রাখতে হবে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে বাংলাদেশ সংবিধানের আপনার 2/3 সংসদ সদস্যের 2/3 মেজরিটিতে এটা পাস হতে হবে, তারপর এটা প্রেসিডেন্টের নিকট পাঠাতে হবে, প্রেসিডেন্ট এটাকে সম্মতি দিবে, অথবা প্রেসিডেন্ট সম্মতির জন্য আবার সংসদের কাছে পাঠাতে পারে। আবার সংসদ যদি আবার এটা পাস করে পাঠায়, তাহলে প্রেসিডেন্ট যদি এটাতে স্বাক্ষর নাও করে, তাহলে ধরে নিচ্ছে এটা প্রেসিডেন্ট সম্মতি আছে বা পাস হয়েছে, মানে আইনে পরিণত হয়ে যাবে, সংবিধান সংশোধন হয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশের এই যে সংবিধান যে সংশোধনের পদ্ধতি, এটা কিন্তু একটা দেশের সংবিধানকে, সরকারকে মূল মানে মৌলিক বা জনকল্যাণমূলক, কারণ যেহেতু পৃথিবী চলমান, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক নানান অধিকার মানুষের নানানভাবে সাড়া দিচ্ছে, বা নতুন নতুন অধিকার সৃষ্টি হচ্ছে, নতুন নতুন বাধা হচ্ছে, এবং নানান ধরনের যে রাষ্ট্রীয় যে মিথস্ক্রিয়া, এই মিথস্ক্রিয়া অনেকগুলো ব্যাপার আছে যেগুলা আগে ছিল না, আগে দেখা গিয়ে না। এখন এই জন্য সংবিধানের যে পরিবর্তনের যে সংশোধনের যে নিয়ম, এটা সংবিধানে আছে, এটা বাংলাদেশ সংবিধানের একটা উত্তম সংবিধান বা একটা বৈশিষ্ট্য উত্তম, এবং বাংলাদেশ সংবিধান এই বৈশিষ্ট্যের দ্বারাই সমৃদ্ধ। আচ্ছা, এখন হচ্ছে এই সামারি অফ 15 অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ বাংলাদেশের এই মূলত এই আমাদের এই কোর্সের যে আলোচনা, ওইখানে বাংলাদেশের চতুর্থ অর্থাৎ অষ্টম সংসদ পর্যন্ত আমাদের এই কোর্সের আলোচনা। এখন আমরা অষ্টম সংসদ পর্যন্ত বাংলাদেশের সংবিধান সংশোধন হয়েছে মাত্র 14টা। এর পরবর্তীতে নবম সংসদে আসে আবার পঞ্চদশ এবং ষোড়শ, নবম সংসদে, দশম সংশোধনীতে আসি ষোড়শ, আর একাদশ সংশোধনীতে এখনো কোনো 17তম সংশোধনী আসে নাই। এখন এই যে সংশোধনী সমূহ, এখন বাংলাদেশের রাজনীতির বিশ্লেষণে আমরা একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশের রাজনীতিতে যে পলিটিক্যাল ক্রাইসিস বা রাজনৈতিক যে ভায়োলেন্স বা যে, অথবা বাংলাদেশের রাজনীতির যে
স্থিতিশীলতা, অর্থাৎ বাংলাদেশের রাজনীতির স্থিতিশীলতা এবং অস্থিরতা দুইটার জন্যই মূলত বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষণ করলে দেখা যায় এই দুইটার জন্যই বাংলাদেশের কনস্টিটিউশনের যে সংশোধনী এটা অনেকাংশে দায়। আচ্ছা, যেমন বাংলাদেশের প্রথম সংসদে চারটা সংশোধনী হয়েছে। বাংলাদেশের প্রথম যে সংশোধনী 1973 সালের 15ই যে জুলাই এটা পাশ হয়েছে, টু মেক দ্য অ্যাওয়ে অফ দ্য প্রসিকিউশন, অর্থাৎ যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য এই সংশোধনী আনা হয়েছে। সেকেন্ড যে অ্যামেন্ডমেন্ট, এটাও হচ্ছে 2 সেপ্টেম্বর 1973, অর্থাৎ বাংলাদেশের প্রথম সংসদের ইনক্লুশন অফ দ্য ইমার্জেন্সি প্রভিশন, অর্থাৎ জরুরি অবস্থা, সাসপেনশন অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড প্রিভেন্টিভ ডিটেনশন, অর্থাৎ দ্বিতীয় যে সংশোধনী, এখানে জরুরি অবস্থার বলবৎকরণ বা জরুরি অবস্থা ঘোষণার কথা বলেছে। তৃতীয় যে আমাদের যে সংশোধনী, এটা হচ্ছে 28 নভেম্বর 1974, টু গিভ ইফেক্টিভ টু দ্য বর্ডার লাইন ট্রিটি বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া, অর্থাৎ বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে, ভারতের সাথে যে সীমানা চুক্তি বা সীমানার যে চুক্তি হয়েছে, এটা সংবিধানের মাধ্যমে এটা ঠিক করা হয়েছে। তাহলে এই সংবিধান, আর চতুর্থ সংশোধনী হয়েছে, এটা প্রথম সংসদের সর্বশেষ সংশোধনী 25 জানুয়ারি 1975। এটা আবার এখানে যত সংশোধনী আছে, এই সংশোধনীর গুলোর মধ্যে সব সংশোধনী কিন্তু অত গুরুত্ব রাখে না, এবং সব সংশোধনী অত ভোলাটাইল বা রাজনৈতিক অঙ্গনে বেশি গুরুত্ব বা পরিবর্তন বা রাজনৈতিক অঙ্গনে এক ধরনের বড় ধরনের আলোচনা সমালোচনা। এর মধ্যে চতুর্থ সংশোধনী, তারপর পঞ্চম সংশোধনী, তারপরে সপ্তম সংশোধনী, তারপরে দ্বাদশ সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী, আর চতুর্দশ পঞ্চদশ, এই 6টা সংশোধনী সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এই ষোড়শ সংশোধনীটাও গুরুত্বপূর্ণ, যেহেতু জুডিশিয়াল কাউন্সিল এটা আবার কোর্ট কর্তৃক বাতিল করা হয়েছে। এজন্য এটাও পরবর্তীতে অনেক আলোচনার সৃষ্টি হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। এখন আমাদের যেই চতুর্থ সংশোধনী, এই চতুর্থ সংশোধনীর মাধ্যমে সরকার ব্যবস্থার পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ পার্লামেন্টে বাংলাদেশের মূল যে সংবিধান, অর্থাৎ পার্লামেন্টারি ডেমোক্রেসি যেখানে চালু করা হয়েছে, ওইখানে প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি এবং একটি জাতীয় দল এবং রাষ্ট্রপতির ক্ষমতাকে আরো শক্তিশালী করা হয়েছে। এবং এই চতুর্থ সংশোধনীর মাধ্যমে আমাদের চতুর্থ সংশোধনী নিয়ে বঙ্গবন্ধুর শাসনামলে আমরা ভালোভাবে আলোচনা করতে পারবো, এর বিষয়বস্তু, বৈশিষ্ট্য এবং এর প্রেক্ষাপট। তারপর হচ্ছে পঞ্চম সংশোধনী, হচ্ছে লিগ্যালাইজিং অল অ্যাক্টস ডান বাই দ্য ফার্স্ট মিলিটারি অথরিটি, অর্থাৎ এটা হচ্ছে 1975 সালের 15 আগস্ট থেকে জিয়াউর রহমানের ক্ষমতা নেওয়া পর্যন্ত, এই ক্ষমতা জিয়াউর রহমানের ক্ষমতাসীন হওয়া পর্যন্ত এই যে সময়টুকু, এটা সংশোধন, এটা নিয়ে যে বৈধতা বা এটা নিয়ে যে এই নিয়ে যে সংশোধনী। তারপরে ষষ্ঠ সংসদ যে এরশাদ এসে, তাহলে দ্বিতীয় সংসদে আমাদের সংশোধনী একটাই হয়েছে 79 সালে, এবং যে ষষ্ঠ সংশোধনী এটা হয়েছে এরশাদ এসে, টু মেক ওয়ে অফ দ্য ভাইস প্রেসিডেন্ট টু ক্যান্ডিডেট ইন প্রেসিডেন্ট ইলেকশন, অর্থাৎ এটাও দ্বিতীয় সংসদে হয়েছে, অর্থাৎ ভাইস প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হওয়ার যে নিয়ে যে সংশোধনীটা হয়েছে। তারপর সপ্তম সংশোধনী হচ্ছে লিগ্যালাইজিং অল ডান বাই দ্য সেকেন্ড মিলিটারি, অর্থাৎ এরশাদের যে বৈধতা 1981 সালের 24 মার্চ থেকে 1985 সালের 9 নভেম্বর পর্যন্ত খুব সম্ভবত এই সময়টার যে কার্যক্রম, এটাকে বৈধতাকরণ। পরবর্তীতে বাংলাদেশের কোর্ট এই পঞ্চম এবং সপ্তম সংশোধনীকে বাদ দিয়েছেন, কিন্তু অনেক আবার কিছু অনুচ্ছেদ আবার রয়ে গেছে, যেমন জুডিশিয়াল কাউন্সিল, তারপরে আমাদের ওই যে সংবিধানের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম, রাষ্ট্রধর্ম ইসলাম, এই জিনিসগুলা অষ্টম সংশোধনীতে যেটা এগুলা রয়ে গেছে। তারপরে
8th amendment এরশাদের সময় সেটিং আপ 6 পার্মানেন্ট বেঞ্চ অফ দ্য হাইকোর্ট ডিভিশন মেকিং ইসলাম দ্য স্টেট রিলিজিয়ন, মানে রাষ্ট্র ধর্ম করা হয়েছে। তারপর হচ্ছে 9th, যে এটা এরশাদের সময় চতুর্থ সংসদে ডাইরেক্ট ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য ভাইস প্রেসিডেন্ট, মানে তারপর হচ্ছে যে 10th অ্যামেন্ডমেন্ট, এটা হচ্ছিল পিরিয়ড অফ দ্য রিজার্ভেশন অফ 13 উমেন মেম্বার সিট ইন দ্য পার্লামেন্ট ওয়াজ এক্সটেন্ডেড ফর 10 ইয়ার্স, অর্থাৎ নারীদের যে সংরক্ষিত আসন, এই আসন যেহেতু এগুলো নির্দিষ্ট সময়ের জন্য করা হয়ে থাকে, তখন 30টা আসন ছিল, এটা আরো 10 বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে। আচ্ছা, এখন এটা আমার থিসিস থেকে নেওয়া সামারি অফ দ্য 5 অ্যামেন্ডমেন্টস ফ্রম 11 to 15। এটা হচ্ছে বাংলাদেশের যে দ্যাট মিনস বাংলাদেশের সংসদীয় বা পার্লামেন্টারি ডেমোক্রেসির যে সময়টা, এই সময়টা আমার আলোচনার বিষয় ছিল। এটা হচ্ছে 1991 সাল থেকে 2013 ছিল। এর মধ্যে এই 5টা সংশোধনী হয়েছে, যেমন পঞ্চম সংশোধনীতে 11 and 12 সংশোধনী হচ্ছে লিগ্যালাইজিং দ্য, এটার বিষয়বস্তু ছিল লিগ্যালাইজিং দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য শাহাবুদ্দিন আহমেদ Chief Justice of Bangladesh as a Vice President of Bangladesh and his all activities as the acting president, and then the return to his previous position of the Chief Justice of Bangladesh। অর্থাৎ এই 11তম সংশোধনী, এটা আমরা এই সংশোধনীটাও আমরা আমাদের পরবর্তী ক্লাসে, অর্থাৎ আমরা পঞ্চম সংশোধনী খালেদা জিয়ার প্রথম যে আমল, এরশাদের পতন 91, ওই ক্লাসে আমরা আলোচনা করব। অষ্টম ক্লাসে, খুব সম্ভব অষ্টম ক্লাসে। এজন্য আমরা এখানে যে 11তম সংশোধনী, এটাতে বিষয়বস্তু ছিল দেশের প্রধান বিচারপতিকে দেশের উপরাষ্ট্রপতি করা, এবং উপরাষ্ট্রপতি হলেও তিনি একটি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে নির্বাচন পরিচালনা করে আবার তার শপথে ফেরত যাওয়া, অর্থাৎ দেশের স্বার্থে রাজনৈতিক দলদের কনসাসনেসের ভিত্তিতে রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশের যে একটা স্মরণীয় যে একটা অনুচ্ছেদ হয়েছে, ব্যক্তির জন্য বলা যায়, ব্যক্তির জন্য সংবিধান সংশোধনী, এটা ছিল 11তম। আর 12তম সংশোধনী, এটা হচ্ছে রিইন্ট্রোডিউসিং দ্য পার্লামেন্টারি ডেমোক্রেসি, অর্থাৎ প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি, যে 75 থেকে 4র্থ সংশোধনী। অর্থাৎ তাহলে 4র্থ সংশোধনীর অপোজিট বা বিপরীত সংশোধনী হচ্ছে আমাদের দ্বাদশ সংশোধনী, অর্থাৎ 4র্থ সংশোধনীতে প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি হয়েছে, এবং দ্বাদশ সংশোধনীর মাধ্যমে এটা আবার তোমার পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আমরা চলে গেছি। আর 6th যে পার্লামেন্ট, এটা বাংলাদেশের সবচেয়ে কম সময়ের পার্লামেন্ট, 12 দিনের পার্লামেন্ট। এই পার্লামেন্টের প্রভিশন ফর দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট প্রণয়ন করা হচ্ছে, অর্থাৎ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার জন্য একটা কেয়ারটেকার নির্দলীয় সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে, এবং এটা পরবর্তীতে পঞ্চম দশ সংশোধনীর মাধ্যমে এটা আবার বাতিলও হয়েছে। কিন্তু এই সংশোধনীর মাধ্যমে 1996 সালের 7ম সংসদ নির্বাচন, 2001 সালের 8ম সংসদ নির্বাচন, এবং অনেক পরিবর্তন বা অনেক 8 সালের 29শে ডিসেম্বর এই সংসদ নির্বাচনও এই সময় এই কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে হয়েছে। তারপর হচ্ছে বাংলাদেশের 8ম সংসদে, অর্থাৎ খালেদা জিয়ার যে 2001 সালের লাস্ট সেশন, এই সময় যে সংশোধনীটা হচ্ছে, এখানে রিইন্ট্রোডিউসিং রিজার্ভ সিটকে আবার 45 করা হয়েছে ফর উইমেন ইন পার্লামেন্ট অ্যান্ড হ্যান্ডিং রিটায়ারমেন্ট, মানে এনহ্যান্সিং হবে এটা এজ লিমিট অফ, অর্থাৎ জাজদের যে চাকরির বয়স, মহামান্য সুপ্রিম কোর্টের যে বিচারপতিদের বয়স 65 ছিল, 65 ছিল, এটাকে 67 করা হয়েছে। তারপর হচ্ছে জুন 30, 2011, এটা হচ্ছে নবম পার্লামেন্টের